আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ বাসায় মেহমান এসেছে আর মেহমানদের জন্য কিছু টুকটাক রান্নাবান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা বসাবো, কারণ এই মেহমান কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে, তার জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর চুলোর মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে আমি সাথে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকে মেহমান আসবে আর আজকে দেখি গ্যাসের চুলার মধ্যে গ্যাস একেবারে অল্প অল্প আসছে। আসলে গ্যাসে কি প্রবলেম হয়েছে জানি না, মাঝে মাঝে দেখা যায় গ্যাস থাকেই না বাসার মধ্যে। তো আজকে দেখি একেবারে অল্প গ্যাস, তার জন্য টুকটাক করে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করব। তো এদিকে কিন্তু চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিচ্ছি। আসলে আদা রসুন বাটা যে আমি যে বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটিতে আমার ছোট্ট বাচ্চাটা পানি ফেলে দিয়েছিল। আসলে কি করব, ছোট বাচ্চারা তো দুষ্টমি করবে, তাই বলে তো আর আদা রসুন বাটাটা ফালানো যাবে না, তাই পানি সহই কিন্তু আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি এই তরকারির মধ্যে। এর মধ্যে দিয়ে কিছু মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে এই চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু ছেঁচুনি দিয়ে ছেঁচে একটু থেতো করে দিয়েছি। আমার কাছে মনে হয় যদি একটু থেতো করে দেওয়া হয় তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোয় আর একটা ঝালঝালও একটু ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা বের হলে। তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি লাউগুলো। আর অন্য চুলায় কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, কারণ ঢেঁড়স ভাজিটা করব। চুলার আঁচ এত অল্প যে আমার একটা তরকারি রান্না করতে প্রায় অনেক টাইম লেগে যাচ্ছে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে সেভাবে রান্নাবান্না করছি, কারণ মেহমানদের তো আর খালি মুখে বিদায় দেওয়া যাবে। যাই হোক, আমি সুন্দরভাবে মাছটা কষিয়ে এরপর লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর লাউয়ের মধ্যে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করব না, কারণ লাউটা যখন আমি কেটেছিলাম তখন কিন্তু লাউটা ভালোভাবে ধুয়ে এরপরে কিন্তু লাউগুলো আমি কেটে নিয়েছি। আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম ঢেঁড়সটা। আর আজকে ঢেঁড়সটা ভাজি করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর লাউর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে কিন্তু লাউটা একেবারে রান্না করা হয়ে যাবে। আর আমি চেক করে নিয়েছিলাম যে লাউটা আসলে কতটুকু সিদ্ধ হয়েছে। লাউটা প্রায় 50% মতো সিদ্ধ হয়েছে, আরও একটু সিদ্ধ করলেই কিন্তু লাউটা আমার রেডি হয়ে যাবে। তো আমি লাউটা বসিয়ে আর অন্য চুলায় ঢেঁড়স ভাজিটা বসিয়ে কিন্তু চলে আসলাম এখানে গরু মাংসটা ঠিক করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু রেডিমিক্স যে মাংসের মশলা পাওয়া যায় তাই কিন্তু আমি ব্যবহার করছি। আর এখানে আমি একটা আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে এখন হাত মাখিয়ে কিন্তু রান্নাটা করে নেব। আর সব শেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিতে একেবারে ভুলে গিয়েছিলাম, তার জন্য সব শেষে দিয়ে দিলাম লবণ। এখন ভালোভাবে মশলাগুলোর সাথে আমি গরু মাংসটাকে ভালোভাবে মেখে নেব। এভাবে কিন্তু মেখে যদি গরু মাংসটা বসানো হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশে প্রায় অনেক মানুষই এভাবে রান্না করে থাকে। আমি যত ভিডিও এই পর্যন্ত দেখেছি অনেক আপুদের সবাই দেখে এভাবে রান্না করে। আমার কাছেও এভাবে রান্না করলে ভালো লাগে, তার জন্য আমি আজকে এইভাবে বসিয়ে দিলাম। আর সময়টাও খুব কম লাগে। আর অন্যদিকে আমি একটু লাচ্ছা সেমাই রান্না করবো। আর আসলে লাচ্ছা সেমাই যে কুনাফার মতো রান্না করে আমি সেই কুনাফাটাই বানাবো আজকে। তার জন্য আমি একটি প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। আমি 2 চামচ পরিমাণ বাটার দিয়ে এখানে লাচ্ছা সেমাইগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি এখানে প্যাকেটের লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। আর এই লাচ্ছা সেমাইটাও কিন্তু ঘিয়ে ভাজা, এরপরে কিন্তু একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও ভালো লাগবে আর একটু উপর দিয়ে মচমচে করবে। আমার কাছে কিন্তু এই কুনাফা অনেক ভালো লাগে, তার জন্য এখন কিন্তু আমি একটু ভেজে নিচে ভেজে এর উপর দিয়েছি চিনি। আমার যতটুকু প্রয়োজন মিষ্টি আমি ওই বুঝে চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে এখন ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নেব। আর একটু নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। আসলে গুঁড়া দুধটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য যেন গুঁড়া দুধে একটা ফ্লেভার আসে তার জন্য কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করেছি। আর গুঁড়া দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবে একেবারে লাল লাল কালার করে। আসলে আমার ক্যামেরার মধ্যে সেই কালারটা আসছে না, কিন্তু এইটা কিন্তু একেবারে লাল হয়েছিল আমি যখন ভেজে নিয়েছি। আর ভাজার পরে একেবারে কালারটা অনেক সুন্দর এসেছে, কিন্তু ক্যামেরার মধ্যে এটা আসলে বোঝা যাচ্ছে না। তো এটা নামিয়ে আমি রেখে দিলাম। আর এইদিকে আমি দুধ নিয়েছি, আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু বরফ ছিল, তার জন্য দুধটা ভালোভাবে একটু বলক আনা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এইদিকে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি 2 থেকে 2 চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই 2 চামচ কর্নফ্লাওয়ারে এই দুধের জন্য যথেষ্ট। তো দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটা আমি ঘন করে নিয়েছি। আর এখন দিয়েছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করব না, আমি আজকে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি। আর কনডেন্স মিল্ক ব্যবহার করলে কিন্তু দুধটাও একটু ঘন হয় আর চিনিটাও কিন্তু একেবারে পারফেক্ট থাকে, তার জন্য আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন
এখন দিয়েছি কর্নফ্লাওয়ারের পানিটা। আমি এখানে কর্নফ্লাওয়ার গুলানো পানিটা প্রথমে অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর বাকি অর্ধেকটা দিব, কারণ এটা দেওয়ার পরপরই কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে দেখা যাবে যে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে বা দুধের তলাটা একেবারে জ্বলে যায় বা দলা পেকে যায়, এরকম হয়ে যায়। তো বারবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে আরও কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে, কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ দুধটা যদি আরেকটু ঘন করে নিই তাহলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো আমার দুধটাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। আর এদিকে আমি একটা মোল্ড নিয়েছি, আমরা যে কেক বানাই বা পুডিং বানাই ওই মোল্ডই আমি ব্যবহার করছি। ওই মোল্ডের মধ্যে আমি এখানে সেমাইগুলো ঢেলে দিচ্ছি, যে সেমাইটা আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন চারদিকটা সুন্দরভাবে সমানভাবে এটা থাকে। এরপরে মাঝ বরাবর কিন্তু আমি দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম, দুধের ওই ঘন মিশ্রণটা। আসলে অতটুকু ভিডিও ডিলিট হয়ে গেছে, একটা ভিডিও কষ্ট করে করার পর যখন সেই ভিডিওটা ডিলিট হয়েছে তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। ভিডিওটা ডিলিট হওয়ার পর ভাবছিলাম যে এই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু এরপর ভাবলাম থাক, যতটুকু ডিলিট হয়েছে বাকিটা আপনাদের সাথে শেয়ার করি, যেন বললে আপনারা বুঝবেন। আসলে অনেক আপু বা ভাইয়ারা ভিডিও পোস্ট করেন, আপনাদের ক্ষেত্রেও কি এই প্রবলেমটা হয়, যে প্রবলেমটা আসলে আমি ফেস করি। তো যাই হোক, আমি কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম, আর উপর দিয়ে সুন্দরভাবে আরও কিছুটা আমি সেমাই দিয়েছি, দিয়ে আর কিছু কিশমিশ দিয়েছি। আর আজকে কোনো বাদাম দিইনি, কারণ হুটহাট করে রান্না, তার জন্য বাদাম ছিল না, তাই আর বাদামও দিইনি। যা হাতের কাছে ছিল তা দিয়ে কিন্তু এই কুনাফাটা বানিয়ে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর অন্যদিকে আমি এখানে যে গরুর মাংসটা বসিয়েছিলাম সেটার মধ্যে আলু দিয়েছিলাম, আলু দিয়ে গরুর মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে। কারণ আলুটা দেওয়ার কারণ যে মেহমানরা কিন্তু আলুটা একটু পছন্দ করে, তার জন্য আর কি দিয়েছি। আর এদিকে পোলাও বসিয়েছিলাম, আর পোলাওটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছিলাম, তাও হয়ে গেছে। আর লাউ দিয়ে যে চিংড়ি মাছ রান্না করছিলাম, সব কিছু রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি রান্না বসিয়েছিলাম সকাল 11টার দিকে, আর রান্না কমপ্লিট হয়েছে বিকাল 3টার দিকে, শুধুমাত্র গ্যাসের প্রবলেমের জন্য। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।